তো মার্কিন সিনেটে সম্প্রতি একটা বেশ গুরুত্বপূর্ণ ভোটাভুটি হয়ে গেল। ডেমোক্রেট সিনেটর টিম কেন একটা প্রস্তাব এনেছিলেন প্রেসিডেন্টের ইরান সংক্রান্ত যে সামরিক ক্ষমতা সেটা সীমিত করার জন্য। হ্যাঁ, শুনেছিলাম, কিন্তু সেটা তো রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ সিনেটে টেকেনি, তাই না? না, একদমই টেকেনি। আর আমরা আজকে প্রথম আলোতে প্রকাশিত একটা প্রতিবেদনের ভিত্তিতে এর একটু গভীরে যাব, বোঝার চেষ্টা করব ব্যাপারটা। আর সময়টাও দেখুন, ঠিক এমন সময় এটা হলো যখন ইরান ইসরায়েল উত্তেজনাটা একটু কমে এসেছে, একটা যুদ্ধবিরতির পর। ঠিক, কিন্তু তার পরপরই আবার প্রেসিডেন্ট ট্রাম্প ইরানে বোমা ফেলার ইঙ্গিত দিলেন। সেটাই। তাই এই সাংবিধানিক ক্ষমতার লড়াইটা, যুদ্ধ ঘোষণার ক্ষমতা কার হাতে থাকবে, এটা এখন আরও বেশি প্রাসঙ্গিক মনে হচ্ছে। একদিকে সংবিধান, অন্যদিকে এই দ্রুত বদলাতে থাকা বিশ্বের বাস্তবতা, এই টানাপোড়েনটাই মনে হয় এখানে মূল বিষয়। একদম। আচ্ছা, প্রস্তাবটার মূল উদ্দেশ্যটা যদি একটু ভেঙে বলি, টিম কেন আসলে কি চেয়েছিলেন? মূল লক্ষ্যটা ছিল খুব স্পষ্ট। ইরানের বিরুদ্ধে যদি নতুন করে কোনো সামরিক ব্যবস্থা নিতে হয়, তাহলে প্রেসিডেন্টের জন্য কংগ্রেসের অনুমোদনটা বাধ্যতামূলক করা। একক সিদ্ধান্তে নয়। হ্যাঁ, সিনেটর কেইন বারবার সংবিধানের কথাই বলছিলেন, যে সংবিধান অনুযায়ী যুদ্ধ ঘোষণার একমাত্র অধিকার কংগ্রেসের। প্রেসিডেন্টের এই ক্ষমতাটা সীমিত করা দরকার। এটা তো আমেরিকার শাসন ব্যবস্থার একেবারে গোড়ার দিকের বিতর্কগুলোর একটা, তাই না? প্রেসিডেন্টের ক্ষমতা বনাম কংগ্রেসের ক্ষমতা। একদম, একদম তাই। এটা আসলে শুধু ইরান কেন্দ্রিক বিষয় নয়, এটা প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতা আর কংগ্রেসের আইন প্রণয়নের ক্ষমতার মধ্যে একটা চিরন্তন দ্বন্দ্ব। কেন মূলত সেই সাংবিধানিক ভারসাম্যটা ফিরিয়ে আনার কথাই বলছিলেন। তার যুক্তি, এত বড় একটা সিদ্ধান্ত, ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানোর মতো বিষয়ে, সেটা জনপ্রতিনিধিদের অনুমোদন ছাড়া হওয়া উচিত না। কিন্তু ফলাফলটা তো আমরা জানি। 53-47 ভোটে প্রস্তাবটা নাকচ হয়ে গেল। বেশ স্পষ্ট ব্যবধান। হ্যাঁ, ব্যবধানটা স্পষ্ট। যদিও বেশিরভাগ ভোটই পড়েছে দলীয় লাইন অনুযায়ী, ডেমোক্র্যাটরা পক্ষে, রিপাবলিকানরা বিপক্ষে। তবে কিছু ব্যতিক্রম তো ছিল, তাই না? যেমন ডেমোক্র্যাট জন ফেটারম্যান। ঠিক, ফেটারম্যান কিন্তু প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছেন, রিপাবলিকানদের সাথে। এটা একটু অবাক করার মতো। আবার উল্টো দিকে দেখুন, রিপাবলিকান র্যান্ড পল, তিনি আবার ডেমোক্র্যাটদের সঙ্গে হাত মিলিয়ে প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন। র্যান্ড পল তো বরাবরই একটু অন্যরকম লাইনে হাঁটেন, বিশেষ করে বৈদেশিক নীতির ক্ষেত্রে। হ্যাঁ, উনি বৈদেশিক হস্তক্ষেপে সাধারণত অনাগ্রহী। তো এটা কিন্তু ইঙ্গিত দেয় যে বিষয়টা শুধু ডেমোক্র্যাট বনাম রিপাবলিকান নয়। ঠিক। বরং যুদ্ধ বা শান্তি বা প্রেসিডেন্টের ক্ষমতা ঠিক কতটুকু হওয়া উচিত, এই সব মৌলিক প্রশ্নে দলের ভেতরেও ভিন্ন ভিন্ন চিন্তা কাজ করে। আচ্ছা, যারা এই প্রস্তাবের বিরোধিতা করলেন তাদের মূল যুক্তিটা কি ছিল? যেমন ধরুন সিনেটর বিল হ্যাগার্টি, উনি তো ট্রাম্পের সময় জাপানের রাষ্ট্রদূত ছিলেন, অভিজ্ঞ লোক। হ্যাগার্টি এবং অন্য যারা বিরোধিতা করেছেন, তাদের প্রধান উদ্বেগটা ছিল জাতীয় নিরাপত্তা নিয়ে আর প্রেসিডেন্টের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা নিয়ে। তাদের মতে বিশ্ব পরিস্থিতি এখন এতটাই দ্রুত বদলায়, এত অপ্রত্যাশিত ঘটনা ঘটে, যে কোনো জরুরি সংকটে প্রেসিডেন্টের হাত বেঁধে রাখাটা বিপজ্জনক হতে পারে। কংগ্রেসের অনুমোদনের জন্য অপেক্ষা করতে করতে দেরি হয়ে যেতে পারে। হ্যাঁ, যখন মানুষের জীবন ঝুঁকির মুখে, যখন দ্রুত পদক্ষেপ নেওয়াটা সবচেয়ে জরুরি, তখন এই প্রক্রিয়াগত বিষয়গুলো হয়তো বাধা হয়ে দাঁড়াতে পারে। এটাই তাদের মূল ভয়। তারা কি সাম্প্রতিক হামলাগুলোকে একটু ভিন্ন চোখে দেখছেন, যেগুলো ঘটেছিল? অবশ্যই। তাদের ভাষ্য হচ্ছে, ইরানে বা ওই অঞ্চলের সাম্প্রতিক সময়ে যে হামলাগুলো হয়েছে, সেগুলো ছিল সীমিত পরিসরের, আত্মরক্ষামূলক। দীর্ঘমেয়াদী যুদ্ধের অংশ নয় বলছেন? হ্যাঁ, তারা বলছেন এগুলো প্রেসিডেন্টের এখতিয়ারের মধ্যেই পড়ে। এগুলোকে তারা কোনো নতুন বা দীর্ঘমেয়াদী যুদ্ধের সূচনা হিসেবে দেখতে চাইছেন না। তাই তাদের মতে এখানে কংগ্রেসের অনুমোদনের প্রশ্নই আসছে না। কিন্তু এই পুরো বিতর্কের পেছনে সাম্প্রতিক উত্তেজনা, ইরান ইসরায়েল সংঘাত, সেটা তো একটা বড় কারণ। 12 দিনের সেই উত্তেজনা, পাল্টাপাল্টি হামলা। অবশ্যই। ওই ছায়াযুদ্ধ, তারপর যুদ্ধবিরতি, আর এর পরপরই প্রেসিডেন্ট ট্রাম্পের আবার সেই হুমকি, যে ইরান যদি উদ্বেগজনক মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করে ফেলে, তাহলে আবার বোমা হামলা হতে পারে। হ্যাঁ, এই হুমকিটাও তো এই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে। আর ট্রাম্পের সেই দাবিটা যে ইরানের পারমাণবিক স্থাপনা নাকি সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে, এটা নিয়ে তো বেশ সংশয় তৈরি হয়েছিল। প্রচুর সংশয়, কারণ খোদ ডেমোক্র্যাট সদস্যরা যারা গোপন ব্রিফিংয়ে ছিলেন,
তারাও পরে এই তথ্যের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তার মানে তথ্যের স্বচ্ছতা নিয়েও একটা প্রশ্ন থাকছে। অবশ্যই, ইরান তো সবসময় দাবি করে আসছে যে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ, ফলে আসলে কি ঘটেছে সেটা নিয়েও একটা ধোঁয়াশা আছে। আচ্ছা, এই প্রস্তাবটার ভাগ্য তো শুধু সিনেটেই নির্ধারিত হয়নি, এটা আইনে পরিণত হতে হলে তো প্রতিনিধি পরিষদেও পাশ হতে হতো। হ্যাঁ, অবশ্যই, কিন্তু সেখানেও তো বাধা ছিল। প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন, তিনি তো আগেই একরকম ইঙ্গিত দিয়ে রেখেছিলেন। কি বলেছিলেন তিনি? তিনি বলেছিলেন যে এই প্রস্তাবটা আলোচনার জন্য বা ভোট দেওয়ার জন্য এটা উপযুক্ত সময় নয়। মানে তিনি এটাকে এগোতে দিতে খুব একটা আগ্রহী ছিলেন না। তার মানে গোড়াতেই একটা বাধা ছিল। হ্যাঁ, আর মনে রাখতে হবে 2020 সালেও কিন্তু সেনেটর কেন ঠিক একই রকম একটা প্রস্তাব এনেছিলেন। ওহ, তাই নাকি? হ্যাঁ, সেটা সেবার কংগ্রেসের দুটো কক্ষেই পাশ হয়েছিল, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প তখন ভেটো ক্ষমতা প্রয়োগ করে সেটা আটকে দেন। তার মানে এই চেষ্টাটা নতুন নয়, আর প্রতিবারই রাজনৈতিক পরিস্থিতির ওপর এর ভাগ্য নির্ভর করেছে। একদম। তাহলে সব মিলিয়ে এই ঘটনাটা আমেরিকার শাসন ব্যবস্থার সেই পুরনো কিন্তু গুরুত্বপূর্ণ একটা দ্বন্দ্বকে আবার সামনে নিয়ে এলো। যুদ্ধ ঘোষণার মতো চরম ক্ষমতা আসলে কার হাতে থাকা উচিত? প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতা নাকি কংগ্রেসের আইন প্রণয়নের ক্ষমতা? এই দ্বন্দ্বটা আমেরিকার সংবিধান লেখার সময় থেকেই কিন্তু আছে, নতুন কিছু নয়। একদিকে যেমন দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনীয়তা, বিশেষ করে আজকের দিনের যুদ্ধ পরিস্থিতিতে, যেখানে সবকিছু খুব দ্রুত ঘটে। ঠিক। আর অন্যদিকে জনগণের প্রতিনিধিদের মতামত বা অনুমোদন ছাড়া এত বড় একটা ঝুঁকিতে, মানে যুদ্ধে জড়িয়ে পড়ার বিপদ, এই দুটো দিকের ভারসাম্য রক্ষা করাটাই সবচেয়ে কঠিন কাজ। আর এখানেই হয়তো আমাদের আজকের আলোচনার শেষ প্রশ্নটা লুকিয়ে আছে। প্রায় ২৫০ বছর আগে সংবিধান প্রণেতারা যখন কংগ্রেসকে যুদ্ধ ঘোষণার ক্ষমতা দিয়েছিলেন, তারা কি আজকের দিনের মতো পরিস্থিতি কল্পনা করতে পেরেছিলেন? এই পারমাণবিক অস্ত্র, সাইবার হামলা, মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়া সংঘাত। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সময়ের সঙ্গে সঙ্গে সংবিধানের এই ধারাগুলোর কার্যকারিতা বা এর ব্যাখ্যা কিভাবে বদলাবে বা বদলানো উচিত কিনা, সেটাই হয়তো আগামী দিনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই ক্ষমতার ভারসাম্যটা ভবিষ্যতে কিভাবে নির্ধারিত হবে সেটা দেখার বিষয়। অবশ্যই এটা একটা চলমান বিতর্ক হয়েই থাকবে মনে হচ্ছে।